পিপল, কেমন আছেন সবাই? আমার লিটারেচার ভি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু খুব ফর্মালভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, কারণ আমি আজকে খুবই এক্সাইটেড এবং অনেক অনেক হ্যাপি। কারণ আমি অলরেডি আমার এই চ্যানেলে মিস এক্সপ্লোরার ডিএইচকেতে 300 ভিডিও আপলোড করে ফেলেছি। তার মধ্যে বেশিরভাগ ভিডিওই হচ্ছে আমার লিটারেচারের উপর, বাংলা সাহিত্য, বাংলা কবিতা, তার সাথে ইংলিশ লিটারেচার, ইংলিশ কিছু কবিতাও আছে। এখন আপাতত মূলত বাংলা সাহিত্যটা একটু বেশি পড়া হচ্ছে, সো মানে স্পেসিফিকলি এই চ্যানেলের জন্য। সো যারা এখন আমার চ্যানেল দেখেননি তারা দেখতে পারেন আমার লিটারেচার ভি ব্লগ। আর আজকে পড়ছি যে গল্পের শেষ নেই, স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই। আপনি যদি আগ্রহী থাকেন যে মানুষের হিউম্যান হিস্ট্রি নিয়ে, মানুষের হিস্ট্রি নিয়ে কীভাবে এই মানুষ সমাজ বা এই মানুষ কেনই বা আমাদের মানুষের জীবনে এত এত গল্প, আর কী বা এই মানুষের গল্প, এই সব কিছু যদি আপনি জানতে চান, আপনি যদি এই মানুষের স্টোরি সম্পর্কে জানতে চান, তাহলে যে গল্পের শেষ নেই, দ্য স্টোরি দ্যাট হ্যাজ নো এন্ডিং, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটা আপনার ইন্টারেস্টকে অনেক ভালোভাবে ইন্ট্রিগ করতে পারবে, যাতে আপনি এই বইটা পড়ার পর আপনি এই বিষয়গুলো সম্পর্কে আরও অনেক বেশি আগ্রহ করে আরও অনেক বেশি জানতে চাবেন। কারণ এখন এই যুগে, এটা অনেক আগের একটা বই, এখন তো অবশ্যই অবশ্যই এগুলো সম্পর্কে আমরা আরও অনেক 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 ভালো জানি। সো শুরু করি আজকের এপিসোড। আজকে হচ্ছে এই বইটা পড়ার 26তম এপিসোড, 26 এপিসোড 26। তো এপিসোড 26-এ আজকে পড়ব পিরামিড আর মমির রহস্য। ইয়াস, আমি আশেপাশে এই যান্ত্রিক শহরের কোলাহলের মাঝখানে বই পড়তে বেশি পছন্দ করি। সো শুরু করি, পিরামিড আর মমির রহস্য। আচ্ছা, পাই তো, এটা আমার এই বুক রিডিংয়ের 26তম এপিসোড। তাহলে লাইক এটা অনেক অনেক দূর আমরা চলে আসছি। সো আমি দিয়ে দিব, কমেন্টে দিতে হবে না, কি জানি এন্ড স্ক্রিন থাকে, কার্ডস থাকে, সেখানে দিয়ে দিব। আপনি যে উপরে আমার ভিডিও দেখার সময় একটা সাইন আসবে, সেখানে ক্লিক করলে আপনি প্রিভিয়াস এপিসোডগুলো পেয়ে যাবেন, আমি আশা করছি। সো শুরু করি আমার বুক রিডিং, পিরামিড আর মমির রহস্য। মানুষের সভ্যতার কথা তোলা যাক। প্রথমে সবচেয়ে পুরনো সভ্যতাগুলোর কথা। আর পুরনো সভ্যতার কথা বলতে গেলে প্রথমে মনে পড়ে মিশরের কথা। মিশর, প্রাচীন মিশর নামটা শুনলেই মনের মধ্যে উকি দেয় কত অজস্র কথা, কত রহস্য, কি ঐশ্বর্য। মানুষের হাতে গড়া কত অপরূপ আশ্চর্য কীর্তি। মরুভূমির মরা বালির বুকে আকাশ ছোঁয়া পিরামিড, গুহার গোপনে কত হীরা জহরতের ঝলকানি। আর ৬,০০০ বছর আগে মরে যাওয়া মানুষের শরীর এখন পর্যন্ত ফিতে জড়িয়ে রেখে দেওয়া হয়েছে। ওগুলোর নাম বুঝি মমি? ফিতেগুলোকে বুঝি বলে পাপিরাস? ফিতেগুলোয় ছোট ছোট ছবি আঁকা। ছবিগুলো নাকি ছবি নয়, আসলে লেখার হরফ। কেমন করে গড়ে উঠল এই সভ্যতা? মিশরে একটা নদী আছে, তার নাম নীল নদ। গরমকালের কড়া রোদে দূর পাহাড়ের চূড়োয় বরফ গলে যায়। গলা বরফের জল বন্যা হয়ে নেমে আসে নীল নদে, ভেসে যায় কিনারার জমিগুলো। তারপর বন্যার জল সরে গেলে দেখা যায় কিনারার জমিগুলোর উপর পুরো পলি পড়েছে। বড় উর্বর এইসব পলি পড়া জমি। এখানে যেন না চাইতেই পাওয়া যায় অনেক ফসল। এই ব্যাপারটা আবিষ্কার করলো প্রাচীন কালের নানা রকম যাযাবর মানুষের দল। আর তাই তারা আস্তানা গাড়তে শুরু করলো নীল নদের কিনারায় কিনারায়। তারা কেউ বা এসেছিল আফ্রিকার দিক থেকে, কেউ বা এসেছিল আরব অঞ্চল থেকে, আবার এশিয়ার নানা জায়গা থেকেও এসেছিল নানান দল। একই জায়গায় আস্তানা গাড়বার পর এসব নানান দলের মানুষের মধ্যে মিশেল হয়ে যেতে লাগলো। আর শেষ পর্যন্ত তাদের সবাইকার মিলেই একটাই নাম দাঁড়ালো। সেই নামটা হলো রেমি। রেমি মানে মানুষ।
চাষাবাদের জন্য তারা জমিতে লাঙ্গল দিতে শিখলো নদীতে বাঁধ দিয়ে জল আটকে রাখতে, শিখলো খাল কেটে কেটে নানান জমিতে এই জল সরবরাহ করতে। মানুষ শিখলো ভালো করে চাষবাস করতে। কিন্তু ভালো করে চাষবাস করবার জন্যে যেসব নতুন হাতিয়ার মানুষ তৈরি করলো, সেগুলো দিয়ে সবাই মিলে একসঙ্গে চাষ করা চলে না। তাই শুরু হলো জমি জমা ভাগ করে নেবার ব্যবস্থা। কিন্তু সব জমি তো সমান নয়, তাই কারোর ভাগে পড়লো ভালো জমি আর কারোর ভাগে খারাপ জমি। তাছাড়া সবাইকার সংসারে সমান লোক নয়, কারো সংসারে বেশি, কারো সংসারে কম। তাই যাদের জুটলো ভালো জমি আর যাদের সংসারে বেশি লোক, তারা দিনের পর দিন দারুণ বড়লোক হয়ে উঠতে লাগলো। আবার যাদের ভাগে পড়লো বাজে জমি আর যাদের সংসারে লোকবল কম, তাহারা নেহাতি গরিব হয়ে পড়তে লাগলো। এহেন গরিব লোকদের ডাক দিয়ে বড় লোকরা বলল, অত মেহনত করে তো মরছো, কিন্তু দুবেলা পেট ভরে খেতে পারছো না, তার চেয়ে আমাদের জমিতে এসে গতর খাটাও, তোমাদের পেট ভরে খেতে পাবে, তোমাদের পেট ভরে খেতে দেব। এই ব্যবস্থায় বড় লোকদের যে কতখানি লাভ তা নিশ্চয়ই বুঝতে পারছো। তাদের জমিগুলো ভালো জমি, সেই জমিতে গতর খাটিয়ে একজন লোক অনেকখানি বাড়তি জিনিস তৈরি করতে পারে। বাড়তি জিনিস মানে হলো নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য যতটা দরকার তার চেয়ে বেশি। এই বাড়তি জিনিসটুকু বড় লোকদের সম্পত্তি হয়ে যাবে, সেই তাদেরই লাভ। অবশ্য নিজেদের দলে গরিব লোক ছাড়াও বড় লোকেরা বাইরে থেকেও কৃতদাস জোগাড় করতে কসুর করতো না। এইভাবে বড় লোকেরা আস্তে আস্তে জমিদার হয়ে উঠতে লাগলো। জমিদারদের মধ্য থেকে হোমরা চোমরা ও মহারাজ টহারাজ। মিশরে যে রাজা, তার উপাধি হলো ফেরাও। তার ঘরে সম্পত্তির পাহাড় কত, তার ঘরে সম্পত্তির পাহাড়, কত ঐশ্বর্য, কত হিরে জহরত, তা ভাবতে আমাদের মুখ হা হয়ে যায়। শুধু তাই নয়, সারা জীবন অমন অতুল ঐশ্বর্যের ভোগ করেও তাদের যেন আশ মেটে না। মরে যাবার পরও তাদের ফুর্তি চাই। তাই মরে যাবার পরও শরীরটাকে কেমন করে টিকিয়ে রাখা যায় তার একটা উপায় বের হলো। মৃতদেহটাকে কয়েক সপ্তাহ একরকম আরকে ভিজিয়ে রেখে তার মধ্যে গলা পিচ ভরে দেওয়া। আজকালকার শহরে রাস্তাঘাটে যেরকম পিচ দিয়ে তৈরি হয়, সেরকম পিচ। জিনিসটাকে ফরাসি ভাষায় বলে মামিয়ায়। তার থেকে ওই রকম মৃতদেহের নাম হয়েছে মামি। ওইভাবে পিচ ঢালবার পর মৃতদেহটা সারা গায়ে ফিতে জড়িয়ে একটা কাঠের বাক্সের মধ্যে পুরে রাখা। অমনভাবে রাখলে সেটা আর গলে পচে নষ্ট হয়ে যায় না, টিকে থাকে হাজার হাজার বছর ধরে। শুধু তাই নয়, কবরখানার মধ্যেও হরেক রকম ফুর্তি আর তোয়াজের বন্দোবস্ত। বড় লোকদের জন্যে বিরাট বিরাট কবরখানা তৈরি হতো। সেই সব কবরখানাগুলোর নামই হলো পিরামিড। মরে যাওয়ার পর থাকবার জন্যে ঘর, কিন্তু তার মধ্যে 16 আনা আয়েসের আয়োজন তো চাই। তাই কবরগুলোর মধ্যে থরে থরে নানান জিনিস সাজিয়ে রাখা, খাট পালঙ্ক বাজনা বাদ্য বাসন কোসন গয়না গাটি সব কিছু, এমনকি চাকর বাকর ধোপা নাপিত পর্যন্ত।
সেই কথাটা ভাবতেই সবচেয়ে মজার লাগে। এইসব রাজারা তো একটু গতর খাটাতে রাজি নয়, তাই কবরের মধ্যেও চাকর বাকর চাই, ধোপা নাপিত চাই। কিন্তু তাই বলে জ্যান্ত ধোপা নাপিত বা চাকর বাকর তো কবরে সত্যি পুড়ে রাখা যায় না। রাজারা তাই কবরের মধ্যে রাখতো পাথরের তৈরি ছোট ছোট চাকর বাকরদের মূর্তি, আর তারা ভাবতো পাথরের তৈরি এসব মূর্তি কবরের মধ্যেও তাদের তাবেদারি করবে। অবশ্য গরিব লোকদের বেলায় একেবারেই অন্য কথা। গরিব লোকদের বেলায় কি কথা, মিশরে কিভাবে গরিব লোকদের কবর হতো, কোথায় বা হতো তাদের কবর, সেটা আমরা জানবো নেক্সট এপিসোডে। সো আমার এই বুক রিডিং যে গল্পের শেষ নেইতে, এটার নেক্সট এপিসোডগুলো দেখার আপনাদেরকে আমন্ত্রণ থাকবে। সবাই ভালো থাকেন। আর এই যে অসংখ্য মানুষ থাকলে একটা ফ্যামিলিতে এবং চাষাবাদের জমির জন্যে প্রচুর জনসংখ্যা একটা নিজের ঘরে থাকলেই হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়। কিন্তু এই বর্তমান যুগের সাথে মানে আমাদের দাদা দাদি নানা নানির আমল আর এই বর্তমান যুগের সাথে একটা ঝামেলা আছে, তাই না? কারণ এখন আসলে আমাদের এত মানুষও দরকার হয় না একটা জায়গা জমি চাষ করতে, কারণ এখন আমাদের অনেক সুন্দর সুন্দর অনেক ইনোভেটিভ আমরা যন্ত্রপাতি পেয়ে গেছি, গ্যাজেট পেয়ে গেছি, যেগুলো দিয়ে আসলে একটা দুইটা মানুষ বা 4-5 জন মানুষ মিলেই অনেক বড় একটা জায়গায় চাষাবাদ করা সম্ভব, তাই নয় কি? আপনাদের মন্তব্য কি আমাকে জানতে ভুলবেন না কমেন্টে। নেক্সট এপিসোড পর্যন্ত টাটা, সবাই ভালো থাকে।